আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। আজকের এই খবরটার মতন কলিজার শীতল করা খবর খুব কম আপনারা শুনেছেন। দিন শেষে এবার খেলা শুরু হয়েছে কিভাবে? শেখ হাসিনা আজকে কঠিন এক অ্যাকশনে গেছে, অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে, ঘটনা কি হতে যাচ্ছে। এবার এটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। ক্যালেন্ডারের তারিখ পরিবর্তনের সাথে সাথে ডেভিল ইউনূসেরও দুনিয়াটা খুব ছড়াই আসতেছে। একেবারে অন্তিম সময়ের কাছাকাছি চলে আসছে ডেভিল ইউনূস ভাই। দুই এক দিনের মধ্যে রেজাল্ট পাইয়া যাবেন ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করতে দিলে নির্বাচন বয়কটের প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা। আমি স্পষ্ট করে বলছি, যদি আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় তাহলে আমি এই নির্বাচন বর্জন করব। রুমিন ফারহানা কি আওয়ামী লীগে যোগদান করবে? রুমিন ফারহানার এক সপ্তাহ কর্মকাণ্ড দেখে তো মনে হচ্ছে রুমিন ফারহানা বিএনপিতে থাকছে না, তিনি মনে হয় আওয়ামী লীগে যোগদান করতে চাচ্ছে। আমাকে যেভাবে বরণ করেছেন, আমি শক্ত মনের মানুষ, কিন্তু আজকে আমার চোখে পানি আসছে। আপনাদের এত ভালোবাসা পাওয়ার মতন যোগ্য আমি না। যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনেক বাকি, হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘ নীরবতা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন, আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি, আমার মা নির্দোষ। পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে, শেখ হাসিনার সসম্মানে দেশে ফিরবেন এবং দল আবার ক্ষমতার কেন্দ্রে আসবে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে যাচ্ছে এবং তাদের চিরশত্রু জনমান্তরের শত্রু জামাত ইসলামকে আবারও সেই শত্রুর জায়গায় রাখছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ক্যালেন্ডারের তারিখ পরিবর্তনের সাথে সাথে ডেভিল ইউনূসেরও দুনিয়াটা খুব ছড়াই আসতেছে। একেবারে অন্তিম সময়ের কাছাকাছি চলে আসছে ডেভিল ইউনূস ভাই। ভরসা রাখেন, ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাইতেছে, খুব ভালো কিছু। দুই এক দিনের মধ্যে রেজাল্ট পাইয়া যাবেন ইনশাআল্লাহ। সম্প্রতি জাতিসংঘ থেকে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র তাদের সামনে শো করতে হবে, জমা দিতে হবে। যদি তার পদত্যাগ পত্র জমা দিতে ডেভিল ইউনূসগং ব্যর্থ হয়, তাহলে ডেভিল ইউনূসকে ওর বাপ দাদা 14 গোষ্ঠী কবর থেকে উঠতে এসব বাংলাদেশে নির্বাচন দেওয়ার কোনো ইখতিয়ার নেই, কোনো ক্ষমতা নাই। পরবর্তী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কি আসতে পারে এটা তো পরের কথা, বলতেই আছি। এই মুহূর্তে দেশবাসীর নজর রয়েছে 23 তারিখের দিকে। আওয়ামী লীগ সভানেত্রী কি নির্দেশনা দেন, কি বক্তব্য প্রদান করেন সেই দিকেই, এবং পাশাপাশি ডেভিল ইউনূসের ঘুম ও হারামের দিকে। 23 তারিখে আসলে তার কয়টা হাড়ি ফাইটটা যায়, কোথায় কোনো অবস্থা তৈরি হয়, সেই দিকে তার নজর। এই কারণে এখান থেকে বাঁচার জন্য তারাও তৎপরভাবে জঙ্গি হামলা, জঙ্গিদের কায়দা, সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থী যে সকল অফিসারগণ রয়েছে সেই অফিসারদের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা যায় সেই বিষয়ে তারা বন্দোবস্ত ভেবে করতে আছে। সর্বশেষ বাঁচার জন্য তারও অন্তিম সময়ের লড়াই সে করবে, এটা স্বাভাবিক। আর আমরা আমাদের দেশ বাঁচানোর লড়াই করব ইনশাআল্লাহ। সম্প্রতি সময় আপনারা দেখেছেন, আজকে তারেক রহমানের তার নির্বাচনী প্রচারণা সে শুরু করবে। ঠিক এমন সময় গতকালকে আল জাজিরায় আমাদের সজীব ওয়াজেদ জয় সাহেবের সাক্ষাৎকারটা দেখেছেন, কি দুর্দান্ত সাক্ষাৎকার তিনি দিয়েছেন। তার যে একেবারে চরম শত্রু সে ওই সাক্ষাৎকার দেখে প্রশংসা করতেছেন, যে তার বসার স্টাইল, তার ম্যাচুরিটি, এবং একের পর এক আল জাজিরার কর্তৃক যে প্রশ্ন তার উপর ছুড়ে দেওয়া হয়েছিল, কঠিন কঠিন প্রশ্ন, সেই প্রশ্নের একেবারে সঠিক পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়ে আরেকটি প্রশ্ন ছুড়ে দেওয়া। অনেকে বলতেছেন মুজিব থেকে সজীব, আসলে এখন তাই। সেটি মনে রাখবেন, এই মুহূর্তে আল জাজিরা, রয়টার্স থেকে অনেক শক্তিশালী মিডিয়া ডেভিল ইউনূসকে সাক্ষাৎকার নেওয়ার জন্য তাকে বারবার বলা হচ্ছে সে অসুস্থ, তার সমস্যা, এই নিয়ে একটু পরে। ডেভিল ইউনূসকে বলে রাখি, বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু বলে রাখি, একটা ফোন আসতেছে, ফোন মনে হয় আসছেও, ফোনটা রিসিভ করিস। ফোনটা রিসিভ করলে গুছানোর একটা সময় পাবি, কিছু প্রশ্ন করা হবে। ফোনটা রিসিভ করলে একটা প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ আসবে। এমন হইতে পারে যে ফোন চলেও আসছে, বলা যায় না। কারণ আপনারা জানেন, কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের 2 জন সিরিয়ার কূটনীতিক ডেভিল ইউনূসের সাথে দেখা করে কিন্তু তারা বিভিন্ন মানে আগামী নির্বাচন কোন দিকে হইতেছে, ডেভিল ইউনূস বলছে নির্বাচন শেষ, 1 ঘন্টা সে ক্ষমতায় থাকবে না, সে সাথে সাথে পদত্যাগ করবেন, সে তার জায়গায় চলে যাবেন। এদের নানান গল্প। তাকে পরবর্তী একটা প্রশ্ন তাকে ছুড়ে দেওয়া হয়েছিল, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, আওয়ামী লীগের উপর বিধি নিষেধ তুলে নেওয়ার জন্য সে কি কি করছে। জানে না সেই প্রশ্নের উত্তর কেমনি দিয়ে কাটাইছে, কিন্তু পরবর্তী সে বলছে আওয়ামী লীগ সভানেত্রীর বলেন আমার পরিবারের গ্রামীণ ব্যাংকের একটা নিরাপত্তার বিষয়টা নিশ্চয়তা চাইছে। এটা জানেন আপনারা, সে কথা আগেই বলছি আপনাদেরকে। একেবারে অন্তিম সময়ে সেরই মধ্যে দেখলাম গ্রামীণ সিমের বা গ্রামীণ ফোনের নামে রাষ্ট্র থেকে 6,000 কোটি টাকা নেওয়ার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে ডেভিল। আমি অনেক আগেই বলছি যে এই নির্বাচনটা সম্পূর্ণভাবে একটা পাতানো নির্বাচন। এই নির্বাচনের আপনার সংসদ নির্বাচনের ফলাফল আগে প্রকাশ হবে না, আগে প্রকাশ হবে
গণভোটের ফলাফল, এবং সেই ফলাফলে হ্যাঁ বিজয়ী হবে। ভোট যদি 19টাও পড়ে, ওই কি বলে হ্যাঁ পক্ষে ভোট যদি ধরেন 19টা লোক 19টা ভোট দেবে, 19 জন মানুষ ভোট দেবে, তার ভিতরে যদি ধরেন 5টা যাইব পচা, থাকবো 14টা, 8টা মানুষ হ্যাঁ দিচ্ছে, তাহলে হ্যাঁ বিজয়ী হয়েছে। এবং 72 সংবিধান বাদ, এরপরে আবার তার 14-15 মাসের জন্য তাকে থাকতে হবে, এই সংস্কারগুলো করতে হবে, তার বৈধতা চলে আসছে। এই ধরনের কাহিনী এই সময় অকাম করতেছে, কিন্তু সেই অকাম আর কোনো সুযোগ নাই। খুব শীঘ্রই দেশবাসী, দেশের সকল নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী 23 তারিখের দিকে নজরে নতুন মানে কিছু দিক নির্দেশনা এবং অনেক ধরনের সেখানে আসতেছেন অফুরন্ত। আমাদের এই মুহূর্তে আমাদের খুব এক্সাইটেড হলে চলবে না। মনে রাখবেন, আওয়ামী লীগ সভানেত্রী যত সময় পর্যন্ত না তার কাঙ্ক্ষিত চেয়ারে বসাতে পারতেছি, বসবে, তত সময় পর্যন্ত আমাদের দেশবাসীকে সাথে নিয়ে আমাদের এই লড়াই সংগ্রামটা চালিয়ে যেতে হবে স্ব জায়গায়। একেবারে সর্বোচ্চ মনে রাখবেন, নেত্রী কিন্তু আপনাদেরকে সেই কটা নির্দেশনা দিয়েছে যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার জন্য। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে লগি, বৈঠা এবং টেড়া এগুলো সব স্ব জায়গায় নিরাপদ স্থানে সুন্দরভাবে গুছাই রাখা দেন, যেন ডাক দেওয়া মাত্র এটা নিয়ে চলে আসতে পারেন। ওই সময় কিন্তু খোঁজাখুঁজিরও টাইপ পাবেন না, এবং সেই সময়টা কিন্তু খুব কাছাকাছি, খুব নিকটতম জায়গায় চলে আসছে। এবং আমরা যখন যেখানে যে জঙ্গিটাকে ধরবো, ওর চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। সেমন ভাবে প্রস্তুতি রাখতে হবে সকলের সাথে। রুমিন ফারানা কি আওয়ামী লীগে যোগদান করবে? রুমিন ফারানার এক সপ্তাহ কর্মকাণ্ড দেখে তো মনে হচ্ছে রুমিন ফারানা বিএনপিতে থাকছে না, তিনি মনে হয় আওয়ামী লীগে যোগদান করতে চাচ্ছে। আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে রুমিন ফারানাকে। রুমিন ফারানা হচ্ছে একজন ভাষা সৈনিকের মেয়ে, অলি আহাদ। অলি আহাদ হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। শুধু এটা তার পরিচয় না, অলি আহাদ পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এবং 1952 সালে যখন ভাষা আন্দোলন শুরু হয়েছিল তখন প্রতিষ্ঠাতা পূর্ব পাকিস্তানের মুসলিম যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। তার মানে বাংলাদেশ হওয়ার আগে থেকেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে অলি আহাদ গড়ে উঠেছেন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র ছিলেন। এই ভাষা আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে 4 বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু তিনি বহিষ্কার হন। তিনি এমকমটাও কিন্তু করতে পারেনি এই ভাষা আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে। এই রাজনৈতিক ব্যাপারের সাথে যুক্ত থাকার কারণে তিনি 19 বছর কারাবরণ করেছিলেন। সর্বমোট সকল কারাবরণ মিলে 19 বছর। তার মানে বাংলাদেশ সবার পিছনে অলি আহাদেরও অনেক বড় অবদান ছিল। এখন প্রশ্ন হচ্ছে, অলি আহাদ আওয়ামী লীগের সাথেও যুক্ত ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শ উনি ধারণ করতো, তাহলে রুমিন ফারানা কেন বিএনপির সাথে যুক্ত হয়ে রাজনীতি করেছে? তার পিছের কারণ হচ্ছে, যখন বঙ্গবন্ধুর সাথে অলি আহাদের একটি দূরত্ব সৃষ্টি হয়, তখন কিন্তু অলি আহাদ একেবারে কোণঠাসা হয়ে পড়ে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও অলি আহাদকে কখনো হাইলাইট করে বা অলি আহাদ নিয়ে কোনো ধরনের কথা বলেনি, এবং উনি যে মাপের লোক ছিল ওই মাপের লোক হিসেবে ওনাকে তুলে ধরাও হয়নি। এবং অলি আহাদ আওয়ামী লীগ থেকে ছুটে গিয়ে তিনি ডেমোক্রেটিক লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। এই সকল বিষয় মিলিয়ে রুমিন ফারানা চিন্তা করেছে, আওয়ামী লীগ আমার বাবাকে প্রাপ্য সম্মান দেয়নি, সে কারণে তিনি জিদের বশত বিএনপি রাজনীতি শুরু করেন। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু রুমিন ফারানার মনের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি সম্মান এবং আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এবং আওয়ামী লীগের মতাদর্শ সকল কিছুই আছে, এবং রুমিন ফারানা সে কারণে কখনো টকশোতে গেলে বঙ্গবন্ধুকে ছোট করে কথা বলে না। তাই রুমিন ফারানা যদি কখনো বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হয় বা বাংলাদেশ আওয়ামী লীগে চলেও আসে, আমি অবাক হব না, কারণ ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে, এটাই স্বাভাবিক। কারণ এখন সকলের মনে বেশি প্রশ্ন যাচ্ছে এবং বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশে কোন কারণগুলোর কারণে। প্রথম কারণ হচ্ছে রুমিন ফারানাকে এমপি নমিনেশন দেওয়া হয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে, একেবারে খালেদা জিয়া যেদিন মারা যায় সেদিন রুমিন ফারানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। শুধু বহিষ্কার না, বিএনপি থেকে মনোনয়নও দেয়নি, এবং ওনার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে উনি যাতে মনোনয়ন প্রত্যাহার করে, উনি যাতে ওই আসন থেকে এমপি প্রার্থী হিসেবে না থাকে, বিএনপি সমর্থিত প্রার্থী যিনি আছেন তিনি যাতে জয়লাভ করতে পারেন। এবং রুমিন ফারানাকে নাকি ফোন করে বারবার কেন্দ্রীয় বিএনপি থেকেও প্যারা দেওয়া হচ্ছে, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনি এই এমপি পদ থেকে, এই এমপি প্রার্থী থেকে সরে যান। রুমিন ফারানা এই সকল বিষয় কিন্তু মিডিয়াতে বলেছে, আমরা দেখতে পেয়েছি। তার মানে বিএনপির সাথে অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে গিয়েছে রুমিন ফারানার সাথে। এবং রুমিন ফারানা ম্যাজিস্ট্রেটকে উচ্চ স্বর বলেছে, আমার কোনো দল লাগে না, আমি রুমিন ফারানাই যথেষ্ট। তার মানে বিএনপির সাথে কতটুকু দূরত্ব এই ধরনের কথাবার্তা বলতে পারে, এবং বিএনপির সাথে একেবারে উনি সম্পর্ক রাখতে চাচ্ছে না হয়তো, সে কারণে এই সকল কথাবার্তা। তাই রুমিন ফারানা যদি আওয়ামী লীগে আসতে চায়, হয়তো বা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারাও বিবেচনা করবে, এবং হয়তো রুমিন ফারানাকে আওয়ামী লীগে নিয়েও ফেলতে পারে, কারণ এই ধরনের সাহসী নেত্রী প্রয়োজন রয়েছে। এবং ওনাকে আমি এমনিতে অনেক আগে থেকে পছন্দ করতাম, ওনার যোগ্যতার কারণে, ওনার কথার ধরনের কারণে, এবং ওনার মধ্যে একটা মুক্তিযুদ্ধের পক্ষের প্রতি যে ভালোবাসা আছে এবং আওয়ামী লীগের মতাদর্শের প্রতি যে ভালোবাসা আছে সেটা কিন্তু পরিলক্ষিত। হয়তো বা আওয়ামী লীগের শাসনামল নিয়ে তিনি অনেক সমালোচনা করেছে, কারণ আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেই শাসনামল নিয়ে অনেক কিছু তিনি বলেছে। কেন বলেছে? কারণ তিনি একটা বিএনপির নেত্রী, সে কারণে এই সকল বিষয় ওনাকে টকশোতে বলতে হয়েছে। কিন্তু আনুষঙ্গিক বিষয় দেখলে বুঝবেন উনি সম্পূর্ণভাবে একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ ঘরানার লোক, এবং বঙ্গবন্ধুকে অনেক বেশি সম্মান করে, কারণ ওনার বাবার
ইতিহাস দেখলেই বোঝা যায় আওয়ামী লীগের সাথে ওনার বাবা কত ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং পরবর্তী সময় হয়তো মতবিরোধের কারণে আওয়ামী লীগ থেকে ছুটে গিয়ে উনি একটি নিজের রাজনৈতিক দল গঠন করে, এবং আওয়ামী লীগ সে কারণে ওনাকে কখনো ওইরকম ভাবে হাইলাইট করে তুলে ধরেনি, এবং ওনাকে নিয়ে তেমন আলোচনা করা হয়নি। কিন্তু বাংলাদেশের মধ্যে যদি টপ 50 জন নেতার নাম আপনি মানে প্রচার করতে চান বা নেতার নাম আপনি বলতে চান, তাহলে কিন্তু এই অলি আহাদের নামটাও থাকবে 50 জন নেতার মধ্যে। উনি ওই লেভেলে নেতা ছিল, কিন্তু সে সম্মানটা পাননি, সে কারণে মনের কষ্টে কবে তিনি বিএনপিতে যোগদান করেছে। আমি যে ব্যাপারগুলো সংক্ষেপে আলোচনা করেছি, এখানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন, আদৌ কি রুমিন ফারহানা বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হতে পারেন, নাকি রুমিন ফারহানা এমপি হওয়ার পর বিএনপি রুমিন ফারহানাকে কনভিন্স করে আবার বিএনপিতে জয়েন করিয়ে ফেলবেন বহিষ্কারাদেশ তুলে দিয়ে, নাকি রুমিন ফারহানা ইগো এবং নিজের সম্মান ধরে রেখে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন না, স্বতন্ত্রভাবে তিনি এমপি হবে, স্বতন্ত্রভাবে তিনি সকল কিছু করবেন, নাকি সত্যি সত্যি উনি এমপি হওয়ার পর আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে যাবেন। এখানে অনেক প্রশ্ন, সম্পূর্ণরূপে সিদ্ধান্ত হচ্ছে রুমিন ফারহানা। এখন বাংলাদেশের জনগণ ব্যাপারগুলো অনেকভাবে তোলপাড় সৃষ্টি করতে পারেন, অনেক আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন। আওয়ামী লীগের অনেকের পছন্দের নেত্রীও রুমিন ফারহানা এবং বিএনপির অনেক পছন্দের নেত্রী রুমিন ফারহানা, কারণ উনি সত্যি কথা বলে এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এই বিষয়গুলো বিএনপির অনেকে মেনে নিতে পারে না, জামাতের অনেকেই মেনে নিতে পারে না। ওদের কথা হচ্ছে তিনি বিএনপির নেত্রী, উনাকে আওয়ামী লীগের অনেকেই পছন্দ কেন করবে এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা আছে তারা কেন পছন্দ করবে, আমাদেরকে তো করে না। উনি হচ্ছে আওয়ামী লীগের দোষর, উনি ওই দলের দোষর, এগুলো বলে বলে ট্যাগ লাগানো হয় হিংসার কারণে। আর ভাই, যার যোগ্যতা আছে তাকে পছন্দ করবে না কেন? তিনি বিএনপি করে, তিনি কি সত্য কথা বললে সে কারণে আওয়ামী লীগের দোষর হয়ে যাবে? বঙ্গবন্ধুকে সম্মান করা মানে কি আওয়ামী লীগের দোষর? বঙ্গবন্ধু কি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের নেতা ছিল? বঙ্গবন্ধু যেমন অলি আহাদেরও নেতা ছিল, বঙ্গবন্ধু তেমন জিয়া রহমানেরও গুরু ছিল। কারণ বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতি তখন জিয়া রহমান পিছে দাঁড়াই থাকতো বডিগার্ড হিসেবে, এগুলো আমরা দেখেছি। তো জিয়া রহমানেরও অবদান কম না, রুমিন ফারহানার বাবা অলি আহাদেরও অবদান কম না, এবং বাংলাদেশের বঙ্গবীর কাদের সিদ্দিকেরও অবদান কম না, সোহরাওয়ার্দীরও অবদান কম না, মাওলানা ভাসানীরও অবদান কম না। কিন্তু বাংলাদেশ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা সত্য কথা। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সকলের নেতা, দল বল নির্বিশেষে। ওনাকে আমরা খাটো করে কিছু বলার কোনো প্রয়োজন নেই, রুমিন ফারহানা সেটাই করে, এটাই হওয়া প্রয়োজন। কেউ ভুলের উদ্যান না, বঙ্গবন্ধুর অনেক ভুল আছে, অনেক ভুল শাসন আছে, সেগুলো আমরা বাদ দিয়ে যেটার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, ওনার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করব। এটাই হওয়া প্রয়োজন। আর আমরা কি করি, ওনার খারাপ দিকগুলো তুলে ধরি, ভালো দিকগুলো সকল কিছু বাদ দিয়ে দিই। এবং তিনি ফাদার অফ নেশন, সেটাও স্বীকার করতে চাই না। এবং মুক্তিযুদ্ধে যে ওনার এত বড় অবদান, ওনার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, সেটাও স্বীকার করতে চাই না বিরোধিতার কারণে। আর ভাই, বঙ্গবন্ধুকে আমরা আওয়ামী লীগের সম্পদ না ভেবে আমরা বাংলাদেশের সম্পদ হিসেবে চিন্তা করতে হবে, যেভাবে রুমিন ফারহানার মতো নেতৃত্বে চিন্তা করে। সে কারণে রুমিন ফারহানা সকলের কাছে এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এবং আওয়ামী লীগের নেতারাও যদি রুমিন ফারহানা আওয়ামী লীগে যুক্ত হয়, আওয়ামী লীগে চলে আসে, সাদরে গ্রহণ করবে। পুরো বাংলাদেশে মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে। ওপার বাংলা থেকে মাঝে মাঝে শেখ হাসিনা বক্তব্য দেন, তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশে নানান পরিস্থিতি তৈরি হয়। তবে এবার একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। তবে আমি মনে করি এই চ্যালেঞ্জ যদি তিনি তারেক জিয়াকে দিতেন এই মুহূর্তে, তাহলে এটা ভিন্ন সমীকরণ হতো। তবে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন জনাব ডক্টর ইউনূসকে, যে ডক্টর ইউনূসের যদি সাহস থাকে ওনাকে ধরে নিয়ে আসবে। না, ওইটা না। তিনি বলছেন যে যদি সাহস থাকে তাহলে আসুন আমার সাথে নির্বাচনে লড়ুন, জনগণ আপনাকে ভোট দেয় না আমাকে। এখন পাবলিক পারসেপশন কি, যে এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস বনাম শেখ হাসিনার মধ্যে একটা নির্বাচন হয়, ব্যক্তি টু ব্যক্তি, দল না, দলের হিসাব আলাদা, তো সেক্ষেত্রে আসলে আপনি কাকে ভোট দিবেন কমেন্টে আপনি লিখতে পারেন। তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ, আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে, এনসিপিও কিছুটা বিগড়ানো, বিএনপি তারাও বিগড়ানো, জামাত তারাও বিগড়ানো। অর্থাৎ এই সরকারটা গঠিত হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বন্ধন, এটা একসময় এনসিপির সাথে খুবই শক্ত ছিল, পরের বার আমরা দেখলাম জামাতের সাথে শক্ত, সর্বশেষ এসে তিনি বিএনপির সাথে একটা শক্ত বন্ধনে আবদ্ধ হয়েছেন। ইভেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 18 মাস আগে মানুষ অনেক ধরনের পজিটিভ কথা বলতো, অনলাইন কিংরা পজিটিভ কথা বলতো, 18 মাসের মধ্যে ওনার অবস্থানটা অনেক নিচে চলে গেছে। এটার মূল কারণ কি? একটা কথা বলি, খেয়াল রাখেন, যিনি ক্ষমতায় থাকেন তিনি সবসময় প্রশ্নবিদ্ধ হন, তাকে নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, তার কাছে পুরো জাতির আবদার থাকে, সেটা হোক ন্যায় বিচার থেকে শুরু করে চাল ডাল বিড়ি সিগারেটের দাম থেকে শুরু করে সবকিছুই। এখন একজন রাষ্ট্রপ্রধানের পক্ষে বাংলাদেশের মতন অনুন্নত একটা দেশে সবকিছু আসলে পূরণ করা সম্ভব হয় না। আবার রাজনৈতিক দূরদর্শিতা, যেমন একটা দেশে ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকল কমিউনিটির লোক থাকে, একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকে সকল মতকে, যে কমিউনিটি তাদের অধিকার সুরক্ষা করা বা নিশ্চিত করা, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। বিশেষ করে গেল 18 মাসে আমার মনে হয় মাইজ ভান্ডার শরীফের যারা ফলোয়ার আছেন তারা ডক্টর ইউনূসকে খুব বেশি পছন্দ করেন না। এখন উনি কি নিজে কোনো রকম ভূমিকা নিছেন এই দরবারগুলা মাজারগুলা ভাঙার ব্যাপারে? না, উনি নিজে কোনো ভূমিকা না নিলেও ওনার সরকারের আমলে যেহেতু এখানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, সো তাদের মধ্যে একটা ন্যারেটিভ দাঁড় হয়ে গিয়েছে যে না দেখো, এই মাজারগুলা তো এই বর্তমান সরকারের হাতে নিরাপদ না। আবার তৌহিদি জনতা থেকে বিভিন্ন ব্যানারে আপনার বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, এটারও দায়ভার কিন্তু দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর পড়ে। তবে আমার ধারণা, এখন যদি শেখ হাসিনা যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ ডক্টর ইউনূস গ্রহণ করেন,
তাহলে আসলে মাঠে কি ঘটতে পারে? সমীকরণ দুইটা হতে পারে। প্রথমত, ডক্টর ইউনূস ব্যাপক হার হারবেন যদি বিএনপি জামাত একজোট হয়ে ডক্টর ইউনূসকে ভোট না দেয়। আবার আরেকটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের ইস্যুতে অনেক ধরনের সিম্পেথি আছে, বক্তব্য আছে, কিন্তু যখনই শেখ হাসিনার ইস্যু আসে তখন আমি দেখছি যে আপনার দলগুলো যতই বিচ্ছিন্ন থাকুক তারা একত্রিত হয়ে যায়। অর্থাৎ তারা নিজেরা মারামারি করবে, লড়াই করবে, ঝগড়া করবে, কিন্তু শেখ হাসিনার রিপ্লেসমেন্ট এখানে আনবে বা শেখ হাসিনাকে রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশে রাজনীতি করতে দিবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে, এই পারসেপশনে সবার মধ্যে আবার দেখছি আমি সহমত হয়ে যায়। অর্থাৎ যেই ইস্যুটা আওয়ামী লীগ ছাড়া, মুক্তিযুদ্ধ, ৭১, রাজাকার, চাঁদাবাজি, বিভিন্ন ইস্যুতে আপনার ব্যাংক ঋণ খেলাপি, মনোনয়ন, এগুলো নিয়ে সবার মধ্যে লড়াই টড়াই হচ্ছে, কিন্তু যখন আওয়ামী লীগ ইস্যু আসে তখন সবাই একমত হয়ে যায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে যে চ্যালেঞ্জটা দিয়েছেন, সার্বিকভাবে ক্যালকুলেশন করলে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যাবে, আর সেখানে তারা ডক্টর ইউনূসকে ভোট দেবে, শেখ হাসিনাকে না। কারণ ভোটটা তো আর জনগণই দিবে, তাই না? এখন জনগণের মধ্যে একটা বড় অংশ, যেহেতু মাত্র 18 মাস হয়েছে, আওয়ামী লীগ সম্পর্কে এখনো অনেক ধরনের নেগেটিভিটি জনগণের মাথায় কিন্তু রয়ে গেছে। এখন ডক্টর ইউনূসকে অপছন্দ করে, সেটা একরকম হতে পারে, বাট রাইট নাও রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এই ধরনের চ্যালেঞ্জে ডক্টর ইউনূসকে যেতে দিবে না। আর যদি যায়ও তাহলে একটা ডিজাইন করে পাঠাবে যে আপনি যান, লড়াইটা করেন, আমরা আপনাকে ভোট দিব। আবার ব্যতিক্রম হতে পারে যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, বিএনপি, দুই দল যদি জোট না থাকে ডক্টর ইউনূসকে ভোট দেওয়ার পক্ষে, তাহলে সমীকরণ ভিন্ন হয়ে যাবে। তো আপনার কি মনে হয় যে শেখ হাসিনা যে চ্যালেঞ্জ দিয়েছেন, এই চ্যালেঞ্জে আসলে কে জিতবে? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আজ এক নির্বাচনী জনসভায় অভূতপূর্ব মন্তব্য করে রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছেন। তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তিনি নির্বাচন বয়কটে ডাক দিবেন। সরাইল উপজেলার একটি নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্রের মূল ভিত্তি হলো সবার অংশগ্রহণ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের প্রতীক প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নিতে না দিলে এটা হবে একতরফা নির্বাচনের নামে প্রহসন। আমি স্পষ্ট করে বলছি, যদি আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় তাহলে আমি এই নির্বাচন বর্জন করব। আমার মতো অনেকেই হয়তো এই সিদ্ধান্ত নেবেন, কারণ গণতন্ত্রের নামে একদলীয় শাসন ফিরিয়ে আনা যাবে না। এই বক্তব্যের পরপরই রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটাকে রুমিন ফারহানার রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন এতে তার স্বতন্ত্র প্রার্থিতার প্রতি জনসমর্থন বাড়তে পারে। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরও তিনি দলের অনেক নেতাকর্মীর সমর্থন পাচ্ছেন বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধিত দল হিসেবে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্ভব নয় বলে সরকারি সূত্র জানিয়েছে। এরপরও দলটির সাবেক নেত্রী শেখ হাসিনা ভারত থেকে ভোট বয়কটের ডাক দিয়েছেন। এই পরিস্থিতিতে রুমিন ফারহানার বক্তব্যকে অনেকে প্রতিশোধমূলক বা জনমত গঠনের চেষ্টা হিসেবে বিবেচনা করছেন। রুমিন ফারহানা তার বক্তব্যে আরো বলেন, আমি আওয়ামী লীগের সমর্থক নই। গত 15 বছরে তাদের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু গণতন্ত্র মানে শুধু আমার পছন্দের দলের জয় নয়, সবাইকে প্রতিযোগিতায় আনতে হবে, না হলে এই নির্বাচনে বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। আমি চাই না দেশ আবার একদলীয় শাসনের দিকে যাক। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তার প্রতিদ্বন্দ্বী জামাতে উলামা ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের সমর্থকরা এই বক্তব্যকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। একজন স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রুমিন আপা এখন নির্বাচনী প্রচারণায় ভোটারদের মন জয় করতে নানা কৌশল নিচ্ছেন। আওয়ামী লীগের নাম করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, কিন্তু এলাকার মানুষ জানে তিনি বিএনপির লোক ছিলেন। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার পদচারণা বেশ জোরালো। তিনি প্রশাসনে বাধা, মঞ্চ ভাঙচুর সহ নানা ঘটনার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রুমিন ফারহানার এই হুঁশিয়ারি নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। কেউ কেউ এটাকে তার ব্যক্তিগত অবস্থানে প্রকাশ বলছেন, আবার কেউ বলছেন এতে অন্তর্বর্তী সরকারের নীতির প্রতি অসন্তোষ প্রকাশ পেয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো মুখপাত্র এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে নির্বাচন কমিশন সূত্র বলছে, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। রুমিন ফারহানার এই বক্তব্য শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে তার সময় বলে দেবে। তবে এটি নিঃসন্দেহে আসন্ন নির্বাচনের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করেছে। ব্যারিস্টার রুমিন ফারহানার এই দৃঢ় হুঁশিয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে নতুন মাত্রা দিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ না হলে বয়কটের ঘোষণা দিয়ে তিনি গণতন্ত্রের মূলনীতি সবার অংশগ্রহণ এর প্রশ্ন তুলেছেন। এতে নির্বাচনের বৈধতা ও স্বচ্ছতা নিয়ে বিতর্ক আরো তীব্র হয়েছে। অনেকে এটাকে রাজনৈতিক কৌশল মনে করলেও এর ফলে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের উপর চাপ বেড়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।